বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, লাগাতার অবস্থান কর্মসূচির আজ 18তম দিন। আমরা আর কত দিন পরীক্ষা দিলে রাষ্ট্রের ঊর্ধ্বতনদের নজরে পড়বে? তাছাড়া আমাদের স্বগোত্রীয় শিক্ষক কর্মচারীদের মনে জাগবে যে আমাদের যাওয়া উচিত। আপনারা যদি একটু নিজেকে প্রশ্ন করেন যে শিক্ষক উপস্থিতি যদি বেশি হতো, শিক্ষকরা কি মার খেত? শিক্ষক উপস্থিতি যদি বেশি হতো তাহলে শিক্ষকদের দাবি আদায়ে কি আজকে 18 দিন পরে থাকতে হতো? এই প্রশ্নগুলো নিজেকে করবেন। করলে একটু সেলফ জাজমেন্ট যাকে বলে, নিজেকে একটু বিচার করবেন যে আপনার করণীয় কি। সম্মানিত দর্শক শ্রোতা, আগামীকাল যেহেতু আমাদের একটা প্রতিনিধি দল, মাননীয় শিক্ষা উপদেষ্টা আগামীকাল অথবা পরের দিন যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের একটা প্রতিনিধি দল বসবেন, উপস্থিতি বাড়লে আমাদের বৈষম্য কমবে। আমরা তো সবাই চাই আমাদের বৈষম্য কমুক, হয়তোবা কয়েকটা সংগঠন চায় না, কারণ বৈষম্য কমে গেলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এই যে সংগঠনের কর্মীদের কাছ থেকে চাঁদা নেওয়া, লাখ লাখ কোটি কোটি টাকা তাদের ফান্ডে যাওয়া, এইগুলো বন্ধ হয়ে যাবে বলে তারা আমাদের বৈষম্য কমে যাক, এটা তারা চায় না। সম্মানিত দর্শক শ্রোতা, 18তম দিনে আমাদের কেন্দ্রীয় নেতা জনাব হালিম স্যারকে বলবো, স্যার আপনি আপনার বক্তব্য তুলে ধরবেন, শিক্ষক উপস্থিতির জন্য আপনি কিছু মেসেজ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিভক্ত শিক্ষক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে গত মাসের 11 ফেব্রুয়ারি আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের দাবি দেওয়া নিয়ে আমাদের বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও আমাদের বৈষম্য দূরীকরণের জন্য আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদেরকে বিভিন্ন বাধাগুলো বৃদ্ধি করবেন বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু যেহেতু আমরা অতীত এরকম 23 সালেও আমরা এসব আশ্বাস পেয়েছিলাম, কিন্তু সেই আশ্বাস পরবর্তীতে বাস্তবায়ন হয় নাই। সেই কারণে আমরা নেতৃবৃন্দ ওই দিন 11 তারিখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের সুস্পষ্ট কখন থেকে কবে থেকে কী পরিমাণ বাধা বৃদ্ধি করবেন সুস্পষ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যেতে। তার পরিপ্রেক্ষিতে আমরা 12 ফেব্রুয়ারি আমাদের আন্দোলন অবস্থান কর্মসূচি আমরা শুরু করি। সেখান থেকে ধারাবাহিকতা আজকে 18তম দিন। আপনারা জেনে আনন্দিত হবেন যে এর মধ্যে আমরা সরকারের উচ্চ পর্যায়ে 2 দফা আমাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকগুলো অনেকটা ইতিবাচক। এখন আমাদের দরকার হলো, আমাদের অনেকটাই 90 থেকে 95% আমরা অগ্রগামী হয়ে গেছি। এখন বাকি হইল যে আমাদের ফলাফলের অপেক্ষা। সেই ফলাফল নেওয়ার জন্য আমাদের অবশ্যই এই প্রেস ক্লাবের মাঠে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। কারণ আমাদের উপস্থিতি যত বেশি হবে ততই আমাদের বৈষম্যগুলো দূর করতে, সরকারের সাথে দর কষাই করতে আমাদের তত বেশি সুবিধা হবে। তাই অবিলম্বে আমাদের শিক্ষক মণ্ডলীকে বলবো, আপনারা অবিলম্বে প্রেস ক্লাবে আসুন। বিশেষ করে আগামী দিন রবিবার, সোমবার এই দিনগুলোতে আসুন। যেহেতু আমাদের গত বৃহস্পতিবার সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আমাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমিও একজন সদস্য ছিলাম। তাই সেই বৈঠকের ধারাবাহিকতা তিনি আমাদের বলেছেন, যেহেতু শিক্ষা উপদেষ্টা মহোদয় তখন মন্ত্রণালয় ছিলেন না, তিনি তার বিশেষ কাজে মন্ত্রণালয়ের কাজে চট্টগ্রামে ছিলেন, সেহেতু এই সপ্তাহ ওনার সাথে আমাদের একটা বৈঠক হবে। আর সেই বৈঠকে আমাদের দাবি দেওয়াগুলো হয়তো চূড়ান্তভাবে একটা ফয়সালা হবে। সেই জন্য আমরা অনেকটা আশাবাদী, আমাদের দাবি দাবাগুলো হয়তো অতি শীঘ্রই আমাদের পূরণ হবে। আর আপনারা যেখানে আছেন, আপনারা যদি আগামী দিন রবিবার এবং সোমবার এর মধ্যে যদি আমরা প্রেস ক্লাবে বিশাল জমায়েত করতে পারি আর এখান থেকে প্রতিনিধি দিয়ে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বৈঠক করি, আর সেই বৈঠকে অবশ্যই আমরা সফল হব। কারণ আমাদের উপস্থিতি একটা গোয়েন্দা রিপোর্ট যা, এই গোয়েন্দা রিপোর্টের উপর নির্ভর করে আমাদের সফলতা অনেক কিছু নির্ভর করে। সম্মানিত শিক্ষক মণ্ডলী,
এমপিভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট এমন একটি সংগঠন, এখানে অরাজনৈতিক এবং নির্দলীয়। এখানে কেউ এমপি হইতে আসেনি, কেউ মন্ত্রী হইতে আসেনি, কেউ ক্ষমতার লোভে আসেনি, এসেছে এই অসহায় শিক্ষকদের ভাগ্য উন্নয়ন করতে। আপনারা জানেন একজন মাধ্যমিক লেভেলের এন্ট্রি লেভেলের শিক্ষক মাত্র ৩,১২৫ টাকা উৎসব ভাতা পায়। বলেন এই দিনে তার পক্ষে এই টাকা দিয়ে কোনো কোরবানি করা সম্ভব? অবশ্য সম্ভব না। এবং এই ঈদুল ফিতর আসতেছে, সে তার নিজের জন্য না, তার ছেলে মেয়ের জন্য, নাকি তার পরিবারের জন্য, নাকি তার পিতামাতার জন্য ঈদের কাপড় চোপড় কিনবে, নাকি শ্যামাসিনি কিনবে, সেটাও সম্ভব না। তাই আমাদের দাবি ছিল, আমরা সরকারের কাছে মূল দাবি হলো অবিলম্বে এই ঈদুল ফিতরে যেন আমাদের শতকরা উৎসব ভাতা দেয় এবং আসছে বাজেটে আমাদের যে সরকারি বেসরকারি যে বৈষম্য আছে, বিশেষ করে বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা, সেগুলো যেন বাস্তবায়ন করে। তাই আমরা সরকারকে বলবো আমাদের দাবিগুলো মেনে নিন। আমাদের শিক্ষক দীর্ঘদিন ধরে এই প্রেস ক্লাবে আছে, 18 দিন ধরে আছে। আপনারা জানেন এই একমাত্র সংগঠন আমরা 44 দিন আন্দোলন করেছি এবং 18 সালে আমরা 21 দিন আন্দোলনের মাধ্যমে তখন ব্রিটিশ সরকারকে আমরা বাধ্য করেছিলাম আমাদের 5% এবং 20% বৈশাখী ভাতা আদায় করতে। কারণ আমরা জানি আমাদের হলো নিঃস্বার্থ, আমরা কোনো স্বার্থ নিয়ে আমরা এখানে আসিনি, আমরা এসেছি আমাদের নিরীহ শিক্ষকদের দাবি দেওয়ার জন্য। তাই আমরা আমাদেরকে কোনো চালচুতুরি করে এখান থেকে সরাই দেওয়ার কোনো সুযোগ নেই। তাই অবিলম্বে সরকার যেন যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের করার জন্য সুস্পষ্টভাবে আমাদের ঘোষণা দেয় এবং অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে। তাই এই প্রজ্ঞাপন জারির জন্য আমি আমার শিক্ষক মণ্ডলীকে বলবো, আপনারা যেখানে আছেন সংগঠিত হয়ে আপনারা দ্রুত আগামী দিন প্রেস ক্লাবে চলে আসুন। ইনশাল্লাহ আপনাদের বিজয় খুব সন্নিকটে। আপনাদের আশার উপর নির্ভর করবে আপনারা কতটুকু সবল হবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যতম নেতা এবং ত্যাগী নেতা, যিনি সেই 11 তারিখ থেকে এই প্রেস ক্লাবে পড়ে রয়েছেন, যার অক্লান্ত শ্রম এখানে আছে, সে আমাদের রবিউল স্যার এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। জাতীয় প্রেস ক্লাব থেকে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শুভেচ্ছা জানাই। আজকে রাত্রেই তারাবির নামাজের মাধ্যমে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। সমস্ত মুসলমান ভাই বোনদেরকে রমজান মুবারক জানাচ্ছি। আমরা সারা পৃথিবীর মুসলমান এই পবিত্র মাহে রমজানে যে নিয়মকানুনগুলি আছে, সিয়াম সাধনা পরিপূর্ণভাবে করতে পারি, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে রহমত এবং বরকত আশা করছি। সম্মানিত অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ, আমরা সেই 12 তারিখ থেকে শুরু করে আজকে এই জাতীয় প্রেস ক্লাবে এমপিভুক্ত প্রতিষ্ঠান এবং এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন 2018 সালে এই প্রেস ক্লাবে আমরা কঠোর আন্দোলন করেছিলাম। জানুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত টানা 21 দিন আমরা অনশন করে আমরা আমাদের বৈশাখী ভাতা এবং 5% ইনক্রিমেন্ট অর্জন করেছিলাম। আমরা সেই গ্রুপ, আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত লালসা নেই, আমাদের মধ্যে কোনো সাংগঠনিক ছলনা বা ছলচাতুরি নেই।
আজকে আমরা যে আন্দোলন করছি, আপনারা দেখেছেন প্রতিটা মুহূর্তে আমাদের আন্দোলনের মুভমেন্ট চেঞ্জ হয়েছে। এত কঠোর আন্দোলন গত 20-25 বছরে হয় নাই, আগামীতেও হবে বলে আমার মনে হয় না। আপনারা দেখেছেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি দিয়েছি, আমরা সচিবালয় অভিমুখে লং মার্চ করেছি, আমরা যমুনা অভিমুখে লং মার্চ করেছি। সচিবালয় অভিমুখে লং মার্চ করতে গিয়ে আমরা পুলিশের বেধড়ক পিটুনির সাথে শিকার হয়েছি। তারপরেও আমরা কিন্তু এই রাজপথ ছেড়ে যাইনি। যারা বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে জড়িত আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার সংগঠন আপনার জন্য কতটুকু করেছে? আপনি যে বৈষম্যের শিকার আছেন, আপনার ওই সংগঠনের মাধ্যমে আপনার যে বৈষম্য, এই বৈষম্য কতটুকু দূর হয়েছে? সুতরাং আমি বলবো, আজকের এই প্রেস ক্লাবে যারা ধুলাবালির সাথে লড়াই করে এই খোলা চত্বরে আপনারা বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করছেন, আপনার অবশ্য উচিত তাদের হাতকে শক্তিশালী করা। প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, আগে হয়তো একটা অজুহাত ছিল যে প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক আসতে দেন না, এখন তো প্রতিষ্ঠান বন্ধ, দলমত নির্বিশেষে সবাই প্রেস ক্লাবে চলে আসেন। আমরা আমাদের দাবি তো অনড়, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ছি না। তার প্রমাণ করতে আপনারা পেয়েছেন, আজকে 18তম দিন চলে। আমরা 23 সালের রমজান মাসে একটানা 44 দিন আন্দোলন করেছিলাম। অর্থাৎ আন্দোলনের যে ধৈর্য, যে ত্যাগ, যে তিতিক্ষা, এটা কিন্তু আমাদের আছে। কিন্তু যারা বাড়িতে বসে আছেন, বাড়িতে বসে সুযোগ সুবিধা ভোগ করার চিন্তা করছেন, আপনাদের বিবেককে প্রশ্ন করতে চাই, আজকে 18 সালে যে আন্দোলন করেছিলাম, সে আন্দোলনের যে রেজাল্ট আসছে, সে আন্দোলনে কত পার্সেন্ট শিক্ষক উপস্থিত ছিলেন? কিন্তু সুবিধা ভোগ করতেন সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। বিশেষ করে আলিম এবং কলেজ লেভেলে যেসব শিক্ষক যারা চাকরি করে, তাদের স্কেলটা কিন্তু অনেক বেশি। ওনারা কিন্তু আর্থিক সুবিধার বেশি পান, ওনাদের অংশগ্রহণটা অত্যন্ত বেশি হওয়া দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলেজ লেভেলের শিক্ষকদের অংশগ্রহণ অত্যন্ত কম, মাদ্রাসা এবং স্কুলের শিক্ষকদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক বেশি। আর ভেদাভেদ নয়, আপনারা সবাই চলে আসেন। আমাদের আন্দোলনের কারণে বাংলাদেশের কিছু কিছু সংগঠনের চেয়ার কিন্তু নড়ে উঠেছে। 2018 সালে যখন আমরা আন্দোলন করেছিলাম, সেই সময় শাহাদ আলম সাজু স্যার আমাদের বুকের উপরে পাড়া দিয়ে উনি প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করেছিলেন। আরও বেশ কয়েকটি সংগঠন আমাদের আন্দোলনের বাধা প্রদানের বহু চেষ্টা করেছিলেন, কিন্তু ওনারা সফল হন নাই। আজকেও দেখেছি গতকালকে বিটিএর শীর্ষ নেতা উনি বক্তব্য দিয়েছেন, উনি 8 তারিখে সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখান থেকে কর্মসূচি ঘোষণা দিবেন। আজকের বাংলাদেশের একজন শিক্ষকও যদি বলতে পারে গত 25-30 বছরে এই শিক্ষক সমাজের জন্য বিটিএর অর্জনটা, তাহলে আমি প্রেস ক্লাব থেকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি প্রেস ক্লাব থেকে চ্যালেঞ্জ করছি
শিক্ষক সমাজের বা এমপিভুক্ত শিক্ষকদের যে বৈষম্য, এই বৈষম্য দূরীকরণে বিটিএর গত 25 বছর 30 বছরে যদি একটি অর্জন থাকে, একটি অর্জনের কথাও যদি কেউ বলতে পারে, আমি এই প্রেস ক্লাব থেকে নাকে খত দিয়ে আমি সংগঠন ত্যাগ করব, আর কখনো শিক্ষক সংগঠন আমি করব না। তাহলে কেন এই 8 তারিখের সাংবাদিক সম্মেলন এবং ওনাদের কর্মসূচি সবসময় হয় ঠান্ডা কর্মসূচি? বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থায় কোনো সরকারি কঠোর আন্দোলন ছাড়া এমপিভুক্ত শিক্ষকদের একটি টাকার সুবিধাও বৃদ্ধি করা নেই। সাংবাদিক সম্মেলন, স্মারকলিপি প্রদান, মানববন্ধন, এগুলো আমরা সব পর্যায়ে শেষ করে, আলটিমেটাম সব পর্যায়ে শেষ করেই আজকে এই রাজপথে নেমেছি। সুতরাং ওই ঠান্ডা কর্মসূচিতে আমাদের দাবি আদায় হবে না। আমরা ইনশাল্লাহ আশা করছি আমরা সফল হব। আপনাদের সার্বিক অংশগ্রহণই আমাদের সাফল্যের পথকে মসৃণ করে তুলবে। আমি বলবো, আগামীকাল রবিবার এবং সোমবার এই প্রেস ক্লাবে হাজার হাজার শিক্ষকের উপস্থিতি প্রয়োজন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি কেন এখনো বাড়িতে বসে থাকবেন? আপনার কি মনে চায় না, আপনার বিবেক কি জাগ্রত হয় না যে আমার ভাইয়েরা, আমার বোনেরা আমার বৈষম্য নিরসনের জন্য কাজ করছে, আমার বৈষম্য নিরসনের জন্যই রাজপথে আজকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে? কোন বিবেকে আপনি বাড়িতে বসে থাকেন? যদি কারো ভুলভ্রান্তি হয়ে থাকে, সেই ভুলভ্রান্তিকে মন থেকে মুছে দিয়ে আপনারা সবাই প্রেস ক্লাবে চলে আসেন। আমরা মন থেকে চাই আগামী রবিবার, সোমবার সহ আগামী সপ্তাহে যেন হাজার হাজার শিক্ষক এই প্রেস ক্লাবে তাদের ন্যায্য দাবির পক্ষে স্লোগানে প্রেস ক্লাব মুখরিত করে তুলতে পারে। সবাইকে আবারও ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। এবার বক্তব্য রাখবেন সেই অত্যন্ত নিবেদিত প্রাণ, বিশেষ করে বদলি আন্দোলনে কঠোর পরিশ্রমী এবং ত্যাগী নেতা, সেই সিলেট সদর চাপলং স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জনাব বশির আহমেদ। আমি বশির আহমেদ স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় এমপিভুক্ত শিক্ষকবৃন্দ, আমরা বিগত সবসময় আমরা অবস্থান বিভিন্ন ধরনের ধর্মঘট বা আন্দোলন করে আসছি। আমরা ওই সময় যখনই আমরা আন্দোলনের সাফল্যমণ্ডিত পর্যায়ে নিয়ে যাই, তখনই আমাদের শিক্ষিত কৌশল দিয়ে আমাদেরকে এই আন্দোলন থেকে আমাদেরকে প্রতিষ্ঠানে বা কর্মস্থলে পাঠিয়ে দিয়েছিল। আমরা অতীতের ওইসব ইতিহাস থেকে এখন অভিজ্ঞতা লাভ করেছি যে আমরা যদি কোনো অধিকার আদায় করতে যাই, তাহলে অবশ্যই আমাদের এই আন্দোলনের মঞ্চ থেকেই আদায় করে নিয়ে যেতে হবে। আজ
18তম দিন আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি। এই কর্মসূচিগুলি আমরা বিভিন্ন উপায়ে পালন করেছি। আর এই কর্মসূচি পালন অবস্থায় আমরা প্রতিনিধি দল মিনিস্ট্রিতে সচিবদের সাথে কথা বলেছি। তারা আমাদের পক্ষে ইতিবাচক কথা দিয়েছেন এবং আমাদের দাবি আদায়ের পক্ষে তারা কথা দিয়েছেন। আর তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আমরা অনুমান করিতেছি যে আমরা 90% আমাদের দাবি আদায়ের পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমরা চাচ্ছি, যদিও আমরা 90% এগিয়ে গিয়েছি, আমরা চাচ্ছি আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি থেকে আমাদের পরিপত্র জারি করে নিয়ে যাব। সেই জন্য আমাদের অবস্থান কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি। সেজন্য আমরা যারা শিক্ষক সমাজে রয়েছি, এমপিভুক্ত শিক্ষক সমাজে রয়েছি, তাদের সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে প্রেস ক্লাবে এসে অবস্থান কর্মসূচিতে যোগদান করা এবং অবস্থান কর্মসূচি থেকে সবাই যার যার ক্ষমতা বলে সহযোগিতা করা, আমাদের অবস্থান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা পাবেন, যখনই পরিবর্তন হবে সুবিধা পাবো, শিক্ষক সমাজ সুবিধা পাবে, এমপিভুক্ত শিক্ষক সমাজ সুবিধা পাবে, তখন সকলেই সুবিধা পাবে। এটা আপনারা সবাই জানেন। আর সেই পরিপ্রেক্ষিতে আপনারা যাচ্ছেন, আমরা গেলেও পরিবর্তন হতে পারে, না গেলেও হতে পারে, অতএব এত কষ্ট কিছু দরকার নেই। যারা আন্দোলন করতেছে তারা যদি আন্দোলন করে, আর যদি সেখানে আমাদের সুবিধা পাই তাহলে আমরা সবাই পাবো। ওইগুলি আপনারা বাদ দেন। শুধুমাত্র আমাদের এই উপস্থিতির কারণে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। যারাই এখানে এই 5ই আগস্টের বিজয়ের পর যারা এখানে আন্দোলন করেছে, তারা সবাই এখানে তাদের অধিকার আদায় করে নিয়ে গিয়েছে, তারা পরিবর্তন আদায় করে নিয়ে গিয়েছে। কিন্তু আমরাই একমাত্র হতভাগা, যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী তারাই হতভাগা। সেটা আমরা মনে করি। আমরাই আমাদের পরিবর্তন আদায় করতে পারি নাই, এখনো পর্যন্ত আমাদের দাবি আদায় করতে পারি নাই। আমাদের 4টা মূল দাবি। 1 নম্বরে যেটা মনে করি আমরা বদলি প্রক্রিয়া চালুকরণ, 2 নম্বর আমাদের উৎসব ভাতা, 3 নম্বর আমাদের বাড়ি ভাড়া, 4 নম্বর চিকিৎসা ভাতা। এইগুলি সকল ডিপার্টমেন্টে, সরকারি, এনজিও, বেসরকারি সকল ডিপার্টমেন্টে তারা পেয়ে যাচ্ছে। কিন্তু একমাত্র আমরা এমপিভুক্ত শিক্ষকরাই বঞ্চিত। বিশ্বের, বাংলাদেশ ব্যতীত বিশ্বের সব দেশে এমপিভুক্ত শিক্ষকরা, মানে শিক্ষক সমাজ সর্বোচ্চ মর্যাদা পাচ্ছেন, তারা প্রথম গ্রেড পাচ্ছেন। কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষকরাই সর্বনিম্ন গ্রেডে আমরা বেতন এবং সুবিধা পাচ্ছি। আমরা এটা জানি, বুঝি। আর আমরা শিক্ষকরা সবাইকে গ্রাজুয়েট পার্সন, আমরা সবাই বুঝে যদি বসে থাকি তাহলে আপনাদের আনার আমাদের কোনো কৌশল নেই। আপনারা সবাই প্রেস ক্লাবে আসবেন, আজ থেকে আসেন, আসতে আবার আগামীকাল আসেন। আমাদের কর্মসূচি চলবে আমাদের পরিবর্তন আদায়ের আগ পর্যন্ত। আমরা আমাদের এই কর্মসূচিকে শক্তিশালী করার জন্য এবং সরকারকে ভয়ভীতি এবং টনক করানোর জন্য, সরকারের ভাবমূর্তি পরিবর্তনের জন্য, সরকারের ভাবমূর্তি আমাদের পক্ষে আনার জন্য আপনাদের উপস্থিতি আমাদের সহযোগিতা হিসেবে কাজ করবে। সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ, আপনারা চলে আসুন, আর বিলম্ব করবেন না। অতীতের ন্যায় যে আমরা গেলে যা হবে
না গেলে তাই হবে। এখন কিন্তু আর ওই রকম সরকার নেই, ওই রকম সরকার মনে ওই রকম মনমানসিত লোক নেই। এখন যারা আছে তারা সবাই ছাত্র এবং শিক্ষক মিলে সরকার, তারা অবশ্যই আমাদের শিক্ষকদের সুবিধা অসুবিধা বোঝান, সবচেয়ে ভালো বোঝান। বিগত যারা সরকার গঠন করেছেন তাদের চেয়ে অবশ্যই আমরা আশাবাদী। আমরা ইতিমধ্যেই আমাদের পরিপত্র আদায় করে নিয়ে যাবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই চলে আসুন প্রেস ক্লাবে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী শিক্ষক নেতৃবৃন্দ, আমরা আজকের এই দীর্ঘ লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যে আছি। শিক্ষক সমাজ এত অবহেলিত, আজ আমরা রাস্তায় পড়ে আছি। আসলে আমাদের দেখার কেউ নেই। আমাদের প্রধান উপদেষ্টা একজন শিক্ষক, শিক্ষা উপদেষ্টাও একজন শিক্ষক, আইন উপদেষ্টা একজন শিক্ষক, অথচ আজকে এই শিক্ষক সমাজ ভীষণ বৈষম্যের শিকার হয়ে আজকে আমরা নিষ্পেষিত, নির্যাতিত। আজকে শিক্ষকের গায়ে পুলিশ হাত তোলে, তারপরেও আমাদের শিক্ষক সমাজ আজ জেগে উঠছে না। আমরা চাই আমাদের এই বৈষম্য অতি বিলম্বে দূর হোক। এক দফা এক দাবি, জাতীয়করণ ঘোষণা করা হোক। কাল থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে, অথচ আমাদের এই শিক্ষক মণ্ডলী, শিক্ষক নেতৃবৃন্দ লাগাতার 12 তারিখ থেকে রাস্তায় পড়ে আছে। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা আর ঘরে বসে না থেকে জাতীয় প্রেস ক্লাবে এসে আমাদের সাথে যোগদান করুন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব ছাড়ব না। আমাদের দাবি একটাই, জাতীয়করণ ঘোষণা চাই। আমাদের দাবি একটাই, জাতীয়করণ ঘোষণা চাই। অনতি বিলম্বে 100% বাড়ি ভাড়া, 100% উৎসব ভাতা ঘোষণা করা হোক। 100% উৎসব ভাতা ঘোষণার আগ পর্যন্ত আমরা এখান থেকে কোনো অবস্থাতে নড়ব না ইনশাল্লাহ। মৃত্যু হয় আমাদের এই রাজপথে, মৃত্যু হবে, কোনো দিন আমরা এই রাজপথ ছাড়ব না। সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি ছাড়া আমরা এখান থেকে এক চুলো নড়ব না ইনশাল্লাহ। আমাদের শিক্ষা উপদেষ্টার মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, আপনি যে কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করুন, আমরা ঘরে ফিরে যাই। আমাদের ছেলে মেয়ে সন্তান নিয়ে আমরা ঈদ করি বাড়িতে, তা না হলে আমরা এই রাস্তায় রমজানের রোজা রাখবো এবং ইফতার পার্টি এখানে পালন করব। পবিত্র ঈদুল ফিতরের এই ঈদ আমরা এখানে উদযাপন করব। কোনো অবস্থাতে আমরা এখান থেকে সরব না। আজকে একই সিলেবাসে লেখাপড়া করায়, একই প্রশ্নপত্র পরীক্ষা হয়, অথচ আমরা ভীষণ বৈষম্যের শিকার। তারা সরকারি নিয়মে সব কিছু পাচ্ছে, অথচ আমরা মাত্র 500 টাকা মেডিকেল পাই, 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 25% উৎসব ভাতা, যা কোনো দেশেই নাই। 25% উৎসব ভাতা দিয়ে কি হয়? একটা সন্তানের জামা কাপড় হয় না। অতএব আমি দ্বিধার্থ কণ্ঠে ঘোষণা করতেছি, আমাদের এই শিক্ষক সমাজ আজ অবহেলিত। আপনারা সচেতন মহল, যারা সরকার আছেন, তারা তাড়াতাড়ি যে কোনো প্রজ্ঞাপন, সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করুন। শিক্ষক সমাজকে বাঁচান এই বৈষম্যের শিকার থেকে। সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল, উৎসব ভাতা প্রদান করুন। আর দাবি আমাদের এই অচিরে ইনশাল্লাহ, আমি আশা করি দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, আমাদের দাবি ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। আর শিক্ষক সমাজ আপনারা ঘরে বসে না থেকে আমাদের কাছে এসে এই পরিষদের এসে আপনারা যোগদান করুন, প্রেস ক্লাবে এসে যোগদান করুন। সবাইকে ধন্যবাদ, সুস্বাস্থ্য কামনা করে জাতীয়করণের দাবি প্রত্যাশা আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাপারে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রশিকে একত্রিতভাবে সমষ্টিভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা চরম সফলতা। এর মাধ্যমে আমরা বিগত জুলাই আগস্টের বিপ্লবে ঐক্যবদ্ধের যে সফলতা কিভাবে আসে, জাতীয় ঐক্যের যে সফলতা আমরা দেখেছি, এটা আমাদের আর ভুল করার কিছু নাই, অজানার কিছু নাই। আমরা সকলে অবগত আছি, জাতীয় ঐক্যের মাধ্যমে সকল কিছু সম্ভব, সকল দাবি দাবা আদায় করে নেওয়া সম্ভব। অতএব আমি আমার প্রাণপ্রিয় শিক্ষক বৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা কে কারা কোন সংগঠনের সাথে জড়িত আছি সে বিষয়টি আমরা লক্ষ্য না করে আমাদের প্রত্যেকের নিজ নিজ উদ্যোগে স্ব অবস্থান থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে যাই। আমাদের দাবি ইনশাল্লাহ আদায় করে নিয়ে বাড়ি ফিরব, এই মর্মে আমাদের প্রত্যেকেরই সদিচ্ছার প্রয়োজন। আমরা আর ভুল না করে বাড়িতে বসে থাকবো না, সকলেই স্ব অবস্থান থেকে স্ব অবস্থান থেকে অতি সত্বর আর কাল বিলম্ব না করে আমরা এই প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়ে যাব ইনশাল্লাহ। আর সকলেই আমরা সোচ্চার কণ্ঠে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি শিক্ষকদের প্রতি সহনশীল হন। আপনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন, আপনি শিক্ষকদের দুঃখ কষ্ট বুঝেন। অতীতে আমরা কথা বলার সুযোগ পাইনি, দীর্ঘ 16-17 বছর আমরা জুলুম নির্যাতনে নিষ্পেষিত হয়ে নিগৃহীত হয়ে দিনকাল কাটিয়েছি। অতএব আমরা আজকে সুযোগ পেয়েছি উন্মুক্ত মাঠে কথা বলার জন্য। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। আর এই সুযোগ করে দিতে গিয়ে যে সমস্ত ভাই বন্ধুগণ তাদের জীবনের তো তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে গেছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে যারা অসুস্থ এবং পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদেরকে সরকারিভাবে সহায়তা প্রদানের জন্য দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অসুস্থতার থেকে উত্তরোত্তর উন্নতি লাভ করেন। অতএব আমি আমার প্রাণপ্রিয় শিক্ষক কর্মচারীদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা স্ব উদ্যোগে সকলেই সম্মিলিতভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আগামীকালকের মধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সরকারি কর্মকর্তাদের একটি বিশেষ কথা হয়েছে। আমরা তার মধ্যে একটি সুফলতার সুবাতাস বইছে বলে দেখতে পাচ্ছি। হয়তো আমাদের আরেকটু ধৈর্য ধারণ করতে হবে, আরেকটু ত্যাগী হইতে হবে, আরেকটু সহনশীল হইতে হবে এবং আমাদের প্রত্যেকেই স্ব অবস্থান থেকে এই আন্দোলনকে আরো দুর্বার গতিতে ত্বরান্বিত করতে হবে। গ্রাম্য ভাষায় একটি কথা আছে ভাই, কান্দে পোলা দুধ পান করে আর না কান্দিলে আঙ্গুল চিবায়। অতএব গর্ভধারিণী মা যেহেতু সন্তানকে যদি সন্তানের দুধ পান করার চাহিদা না থাকে, সেই ক্ষেত্রে দুধ পান করাইতে তার সন্তানকে কোলে তুলে নেয় না। আর যেই সন্তান
দুধ পান করার চাহিদা দেখায়, মা শত ব্যস্ততার মধ্য দিয়েও তার বাচ্চাকে দুধ পান করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। অতএব আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলতে চাই যে সরকারও আমাদের প্রতি মা সুলভ আচরণ করার মতো মনোভাব নিয়ে আছেন। আমরা তাদের কাছে চাইতে হবে, আমাদের মনে ইচ্ছাকে প্রকাশ করতে হবে, আমাদের আন্দোলনকে আরো ত্বরান্বিত করতে হবে। এই আন্দোলনের ত্বরান্বিত করার মধ্য দিয়েই আমরা আমাদের দাবি আদায় করতে পারবো ইনশাল্লাহ। এবং সরকারের প্রতি আরেকটি কথা বলতে চাই যে আমরা কিভাবে যে মানবেতর জীবনযাপন করতেছি আপনি অবগত আছেন। আমরা 25% উৎসব ভাতা পাই, যে উৎসব ভাতায় একজন সহকারী শিক্ষকের ভাতা আসে ৩,১২৫ টাকা। এখন আমি আপনার কাছে বলতে চাই যে এই ৩,১২৫ টাকা দিয়ে একজন শিক্ষকের তার পরিবারের সদস্যদেরকে নিয়ে কি করে ঈদ উদযাপন করা সম্ভব? আপনি একটু আমাদের প্রতি সহনশীল হন, একটু মায়াবী হন, একটু স্নেহপরায়ণ হন। আমরা আপনার কাছে বিশেষভাবে এই আবেদন রাখছি। অতএব আপনি আমাদের আবেদনকে একটু সাড়া দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করে বাড়ি ফেরার মতো সুযোগ করে দিন। তবে আরেকটি কথা বলতে চাই, অতীতে আমরা বহু আশ্বাস পেয়েছি, আশ্বাসে বিশ্বাস করে কোনো ফায়দা হয়নি। তবে এই পর্যায়ে আমরা অতীতের মতো আশ্বাস পাইতে চাই না। যতটুকু বাস্তবসম্মত সম্ভব ততটুকুই আমাদের সাথে আপনি আমাদের কথা বলে পরিপত্র জারি করে গেজেট আকারে প্রকাশ করে আমাদেরকে বাড়ি ফেরার সুযোগ করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের জাতীয়করণ প্রত্যাশী ফোরামের পক্ষ থেকে শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য সকল সুবিধার সুব্যবস্থার আকাঙ্ক্ষা রেখে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলছি স্যার, কথা বলছি ব্যাপারে আশাজনক কিছু বললেন, নিম্নমুক্ত শিক্ষক কর্মচারী আশাজনক কিছু বলেন। আসসালামু আলাইকুম। আপনি কথা বলেন, ক্যামেরা ওইদিকে তো একটু আগায় দেয়া। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন। সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসছি বান্দরবন লামা থেকে। আমার স্কুলের নাম রূপসীপাড়া হাই স্কুল। আমি 2022 সালে এনটিআরসির মাধ্যমে তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাই। আমার স্কুলটা খুবই ছোট একটা স্কুল অতপাড়া গায়ে, যেখানে ছাত্রছাত্রীরা খুবই কম এবং তারা বিনা বেতনে লেখাপড়া করে। এমতো অবস্থায় আমরা তাদেরকে শিক্ষাদান করার ক্ষেত্রে যদি জাতীয়করণ না হয় তাহলে আমরা সেখানে টিকে থাকতে পারবো না। এই জন্য মাধ্যমিক লেভেলের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ অত্যন্ত জরুরি। এই জাতীয়করণ যত তাড়াতাড়ি সম্ভব তত বাংলাদেশের ভাগ্য উন্নয়ন হবে এবং বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে খুব দ্রুত এগিয়ে যাবে। তাই আমি মনে করি মাধ্যমিক লেভেল জাতীয়করণের কোনো বিকল্প নেই। আমরা এই জাতীয়করণ আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আজকে এইসব জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আমরা চাই অতি দ্রুত সরকারের পক্ষ থেকে জাতীয়করণের ঘোষণা আসুক। যদি সেই ঘোষণা না আসা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং আমরা এই প্রতীক অনুসরণ চালিয়ে যাব। আমি আশা করি যে সারা বাংলাদেশের
যে 5.5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক আছে, প্রত্যেকের মনের কথা হচ্ছে এটাই যে জাতীয়করণের বিকল্প কোনো কিছু নেই। আমাদের জাতীয়করণ অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আমাদের